ছোটবেলা থেকেই মা বাবা আমাকে বোনের রুমে থাকতে দিতেন। বোন আমাকে প্রতি রাতে সুন্দর সুন্দর গল্প শোনাতেন। কিন্তু আমার বয়স যখন ১৩ বছর হলো, তখন আমি ক্লাস 10-এ পড়তাম। তারপর থেকে আমার বোন আমাকে তার রুমে থাকতে দিতেন না। বোন বলতেন, তোর এখন বয়স হয়েছে, তুই তোর নিজের রুমে ঘুমা। আমার তখন কিছুই ভালো লাগতো না। একদিন আমি সন্ধ্যা হতেই বোনের রুমের খাটের নিচে শুয়ে রইলাম। রাত যখন গভীর হলো, বোন তখন ঘুমে আচ্ছন্ন। আর এই সুযোগে আমি বন্ধুরা, তাহলে মূল ঘটনাটি বলি। এটি আমার জীবনের একটি সত্য ঘটনা। আমরা ৩ ভাই বোন। আমি সবার ছোট ভাই। আর বোনের সাথে আমার বয়সের পার্থক্য ১ বছরের। তাই সবার আদরের ছিলাম আমি। ভাইয়া আর বোনের কাছ থেকে খুব বেশি ভালোবাসা পেয়েছি আমি। বাবা একটি সরকারি কলেজে ইতিহাস পড়াতেন। ভালোই নামডাক ছিল তার। বাবার চাকরির সুবাদে শহরে আসা। আমার মা একজন গৃহিণী। বাসা ভাড়া আর পড়াশোনার খরচ অনেক টাকা পড়ত, তাই বাবা বাসায় প্রাইভেট পড়াতেন। অনেক ছাত্র ছিল। বাবার ৪ কামরার ফ্ল্যাটের একটা কামরা বাবার পড়ানোর জন্য নির্দিষ্ট ছিল। আমার যখন জন্ম হলো, ভাইয়া তখন ক্লাস 10-এ পড়ে, আর বোন ৬ষ্ঠ শ্রেণীতে। বোন আর ভাইয়া সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে থাকত। আমি ছিলাম তাদের খুব আদরের ছোট ভাই। আমার নামটা আমার ভাই রেখেছিলেন। বোনের নাম প্রিয়া। ভাইয়ার রোহান অন্যান্য ছেলেদের মতো বাইরে যেত না, কোনো আড্ডায় কখনো দেখা যায়নি তাকে। পড়াশোনায় ব্যস্ত থাকতেন সারাক্ষণ, আর বাকি সময়ে বোন আমাকে নিয়ে সময় কাটাতেন। বোন খুব শান্ত স্বভাবের ছিলেন। বোন অনেক সুন্দরীও ছিলেন, আগুন সুন্দরী যাকে বলে। বোনকে যে কোনো ছেলে একবার দেখলেই বিয়ে করতে চাইবে। বোন দেখতে বাবার মতো হয়েছিলেন। বাবার উচ্চতা, গায়ের রং, চেহারা সব বোনের মধ্যে ছিল। ভাইয়ের মতো বোনও পড়াশোনায় ভালো ছিলেন। আমার মা খুব সাধারণ একজন মানুষ, নিরেট ভালো মানুষও বটে। তার সন্তান আর সংসার নিয়ে তিনি পড়ে থাকতেন। আমি আর ভাইয়া বাবার উচ্চতা ছাড়া বাকি সব দিক আমাকে নকল করে এসেছিলাম। আমার গায়ের রং কিছুটা চাপা ছিল অন্যদের তুলনায়, তাই বাবা ছিলেন প্রচণ্ড রাগী, গম্ভীর আর চুপচাপ একজন মানুষ। বাবাকে খুব কমই হাসতে দেখেছি। আমি আর ভাইয়া বাবাকে খুব ভয় পেতাম, তবে বোন বাবাকে ভয় পেতেন বলে মনে হতো না। বাবা আসলে বোনকে অনেক বেশি ভালোবাসতেন। বোন ছিলেন বাবার গল্প করার সঙ্গী। বোন বাবাকে রোজ সকালে খবরের কাগজ পড়ে শোনাতেন। বিভিন্ন খবর নিয়ে আলোচনা করতেন দুজন। আমি আর ভাইয়া বাবার চোখ এড়িয়ে বলতে পারলে বাঁচতাম। তবে মা আর বাবার মধ্যে খুব মিল ছিল। বাবা এত রাগী হওয়া সত্ত্বেও কখনো আমার সঙ্গে উঁচুস্বরে কথা বলেননি। বাবা কোনো কাজ করার আগে মাকে জিজ্ঞেস করতেন, তুমি কি বলো, এটা করলে ভালো হবে তো? মা বলতেন, তুমি যা ভালো বোঝো তাই করো। আহা, তোমার কি মত? আর বোন যখন একটু বড় হলেন, মা বাবা দুজনে বোনের সাথে পরামর্শ করতেন। বাবা খুব বুদ্ধিমান ছিলেন। ছোট থেকে আমার বয়স যখন ৮ বছর পেরোলো, মা অসুস্থ হয়ে পড়লেন। পরপর ৩ বার অপারেশন করা হয় মার। মার দায়িত্ব এসে পড়ে বাবার উপর। সে বছর বোনের আর স্কুলে যাওয়া হয়নি। ১ বছর পিছিয়ে যায় বোনের। মা অপারেশনের রুগী, তার উপর আরও নানা জটিলতায় বেড রেস্টে যেতে হলো তাকে। বোন তখন এক হাতে সব সামলাতেন। দাদাবাড়ির দিকে কেউ ছিল না, দাদা দাদি বেঁচে নেই, আর বাবা ছিলেন তাদের একমাত্র সন্তান। আর নানা নিজে অনেক অসুস্থ। বোন আমার দেখাশোনা, মায়ের দেখাশোনা করতেন। বাবা একটা কাজের মহিলা রাখলেন রান্না বাড়া আর বাকি কাজ করার জন্য। আমার খাওয়া, ঘুম, গোসল সব বোনের দায়িত্বে ছিল। মাকেও দেখতে হতো। তখন থেকে বোনের সাথে আমার গভীরতা আরও বাড়ল। রাতে বোনের সাথে আমি ঘুমাতাম। বোন আমাকে বিভিন্ন গল্প শোনাতেন, আর আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। বোনের হাত ছাড়া ভাত খেতাম না। সারাক্ষণ বোনের সাথে থাকতাম। মা বিন্দুমাত্র অযত্ন করেননি আমার। মায়ের পুরোপুরি সুস্থ হতে প্রায় ২ বছর লেগেছিল। আমি ততদিনে বোনের ভক্ত হয়ে গেছি। বোনকে ছাড়া ঘুম, খাওয়া দাওয়া, গোসল কিছুই হতো না। মায়ের সুস্থ হওয়ার পরও আমি আমার মায়ের সাথে ঘুমাতে যাইনি। বোন স্কুলে চলে গেলে বারান্দায় দাঁড়িয়ে থাকতাম, কখন বোন আসবে সে অপেক্ষায়। মা আমাকে গোসলের জন্য নিতে পারতেন না। মায়ের হাতে খেতাম না। মাঝে মাঝে ভাইয়া বুঝিয়ে খাওয়াতেন। মায়ের অসুস্থতা মায়ের সাথে আমার দূরত্ব বাড়িয়ে দিয়েছিল অনেকটা। বোনও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারতেন না। স্কুল ছাড়া কোথাও যেতেন না। আমাকে ছাড়া বোনের কোনোদিন খেতেন না। আমি না ঘুমালে বোনের ঘুমও আসতো না। আমার মাথার চুলগুলো ছোটবেলা থেকেই সুন্দর ছিল। বাবা খুব যত্ন করতেন আমার চুলের। আমাকে খাওয়ানো শেষ করে তবে বোন খেতেন। বোন তার হাত খরচ আর টিফিনের টাকা জমিয়ে রাখতেন। সেই টাকা দিয়ে আমার জন্য জিনিসপত্র কিনতেন। বোন নিজে সাজতেন না কখনো,
কিন্তু আমাকে সাজাতেন। আমি খুব চঞ্চল ছিলাম, সারাক্ষণ ছোটাছুটি করতাম, জিনিসপত্র নষ্ট করতাম। বোনের জন্য আমাকে কেউ কিছু বলতেও পারতো না। বোন পাশে না থাকলে ঘুমাতাম না বলে বোন আমাকে ঘুম পাড়িয়ে রাত জেগে পড়তেন। বোনকে রোজ একটা করে গল্প বলতেই হতো, তা না হলে জেদ ধরতাম, ঘুমাবো না। বোনের কাছে রোজ আবদার করতাম কবিতা শোনানোর জন্য। কেন জানি খুব ভালো লাগতো, আবার কষ্টও হতো। বাবাকেও খুব বেশি ভয় পেতাম। বাবা যখন ছাত্রদের পড়াতেন তখন দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। কখনো বাবার সাথে চোখাচোখি হয়ে গেলে ভূতের মতো করে দৌড় দিতাম। পড়াশোনার হাতে খুঁড়ি গোনের হাতেই। একটু যখন বড় হলাম, স্কুলে ভর্তি হলাম। বাবা মাঝে মাঝে বলতেন তার কাছে বই খাতা নিয়ে যেতে। বাবা তার কাছে যেতে বললে পেটে ব্যথার অজুলাতে শুয়ে থাকতাম। সেটাতেও অনেক সময় কাজ হতো না। বাবা যখন পড়া ধরতেন আমার জানা পড়াগুলো ভুলে যেতাম আর ধরাস করে কেঁদে দিতাম। বোন ছুটে এসে বাবাকে বলতেন, তুমি আবার ওকে কি বলেছ? বাবা বলতেন, আমি তো কিছুই বলিনি, ও এমনিতেই কাঁদে। বোন আমাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতেন আর বাবাকে বলতেন, থাক, তোমার আর ওকে পড়িয়ে কাজ নেই। যেদিন এরকম কিছু ঘটনা ঘটত সেদিন রাতে আর ডাইনিং টেবিলে খেতে যেতাম না, ঘুমের ভান ধরে শুয়ে থাকতাম। বোন তখন রুমে এসে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেন, আজকে বদমেজাজি ডাইনি বুড়ির নতুন একটা গল্প বলবো ভেবেছিলাম, কি আর করার, অনেক ঘুমিয়ে গেছে। আমি তৎক্ষণাৎ উঠে বসে বলতাম, বোন বলো গল্পটা, আমি ঘুমাইনি। আমার কাণ্ড দেখে বোন হেসে গড়াগড়ি খেতেন। বাবা কখনো বোনের কথার বাইরে যাননি। বাবাকে দেখতাম সব সিদ্ধান্ত নেওয়ার আগে বোনের সাথে আলোচনা করতেন। আমরাও তাই। আমি মোটেও বোন আর ভাইয়ের মতো হইনি। পড়াশোনার কাছে দিয়ে যেতাম না, সারাক্ষণ দুষ্টুমিতে ব্যস্ত ছিলাম। বোন তো পড়াতেন, একটু পরে উঠে যেতাম। বই ছিঁড়ে কুটি করা ছিল আমার একটা অভ্যাস। পড়ার চেয়ে বেশি বই ছিঁড়েছি আমি। ভাইয়া ততদিনে মেডিকেলে চান্স পেয়ে চলে গেছেন অন্য শহরে। আবার কলেজে পড়তেন, আমাদের বাসা থেকে খুব একটা দূরে ছিল না কলেজ। আমি বিকেলে বন্ধুদের সাথে গল্প করে বাড়িতে এসে দেখলাম বোন, মা, বাবা সবাই চুপচাপ। বাবা প্রচণ্ড রেগে আছেন, বোঝাই যাচ্ছে। মা বারবার আঁচলে চোখ মুছে। বোনকে আস্তে করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বোন? মা কাঁদছেন কেন? বাবা বললেন, তুই হাত মুখ ধুয়ে পড়তে বস, বড়দের কথার মধ্যে থাকতে হয় না। বলছি না যা, তুই বাবার আসছি। আবার কথা মতো রুমে চলে আসি। তবে একটু পরপর উকি দিচ্ছিলাম কি হয়েছে জানার জন্য। বুঝলাম না কিছুই, শুধু বাবাকে বলতে শুনলাম, এই বাসায় ওর নাম আর তুলবে না, ওর সাথে কেউ যোগাযোগ রাখবে না, ও যেন এই দিকের পথে না বের হয়। বাবা কার কথা বলছেন বুঝতে পারিনি। তবে এরপর থেকে দেখি ভাইয়া আসতেন না। মা বোন বাবাকে লুকিয়ে ভাইয়ের সাথে কথা বলতেন, আমাকে নিষেধ করতেন। ভাইয়ের সাথে কথা হয়েছে সেটা বাবাকে না বলার জন্য। বোনের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতাম। আমি ধীরে ধীরে বড় হতে লাগলাম। এখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি বোনকে বলতাম, বোন তুমি আজ আমাকে গোসল করিয়ে দাও তো। বোন বলল, দেখ অর্জুন, তুই এখন বড় হয়েছিস, এখন তুই নিজেই গোসল করতে পারবি। যা, তুই গোসলটা সেরে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। বোনের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি বললাম, বোন আমি গোসল করব না, ভাত খাবো না। কেন, কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? ইদানিং দেখছি তুমি আমায় আগের মতো স্নেহ করো না। গোসল করিয়ে তারপর আমাকে নিয়ে ভাত খেতে বসতেন, আর এখন কিছুই করো না। আমাকে তুমি দিন দিন দূরে ঠেলে দিচ্ছ কেন? বোন, আমার যে আমায় ছাড়া কিছুই ভালো লাগে না। বোন বলল, তুই বড় হয়েছিস, এখন তুই নিজে নিজে সব শিখে নে। বিয়ের পর তো আমি শ্বশুরবাড়ি চলে যাব, তখন তো গোসল খাওয়া দাওয়া তোকে নিজেই করতে হবে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SMAGকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বোনের কথা শুনে বোনকে বললাম, আমি তোমাকে কোনোদিন শ্বশুরবাড়ি যেতে দিব না। আমাকে ছেড়ে চলে গেলে আমি কিন্তু মরে যাব বলে দিলাম। আমি এসব বলতে বলতে কান্না করতে লাগলাম। বোন বলল, ঠিক আছে, কান্না করিস না, চল তোকে গোসল করিয়ে দিই। বোন যখন আমায় গোসল করিয়ে দিচ্ছিল তখন আমার কেমন জানি লাগছিল, আমার শরীরটা ঘামতে শুরু করলো। বোন জিজ্ঞেস করলো, কি রে, তোরে গোসল করালাম, তারপরেও তুই এভাবে ঘামতে আছিস কেন? আমি আমার ভাইয়ের কথা শুনে অবাক হলাম। অর্জুন এইসব কি বলছে? অর্জুন তো কোনোদিন এই কথা আমাকে বলেনি, আজ কেন বলল? আমি বুঝতে পারছিলাম ভাইয়ের মনে মনে কি চলছিল। যাই হোক, তাকে গোসল করিয়ে ঘরে এসে খাবার দিলাম। আমি বললাম, নে এবার খেয়ে নে। অর্জুন বলল, না আমি খাবো না। কেন খাবি না? নিজের হাতে খেয়ে নে। আমি বললাম, বোন তুমি তোমার হাত দিয়ে ভাত খাইয়ে দাও, তোমার হাত দিয়ে ভাত না খেলে আমার পেট ভরে না। আমি এভাবে বোনের সাথে ঘনিষ্ঠ হতে লাগলাম।
আর একটা সুযোগ খুঁজছিলাম কিভাবে পাওয়া যায়। আমার কিছু করার ছিল না, ছোট ভাইয়ের বায়না আমি কিছুতেই ফেলতে পারলাম না। তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিলাম। রাতে পড়া শেষ করে আবার রুমে গিয়ে শুয়ে পড়লাম। অর্জুন, তুই এখন থেকে তোর নিজের ঘরে ঘুমাবি, তোর রুমে যা। অর্জুন বলল, কেন বোন, আমাকে কেন এভাবে তাড়িয়ে দিচ্ছ? আমি তোমার রুমে ঘুমাবো। বুঝেছি, এখন তুমি আগের মতো আমাকে গল্প শোনাও না, তোমার রুমে থাকতে দাও না। এটার কারণ এখন আমি তোমার বোঝা হয়ে গেছি। আরে না ভাই, তুই আমার কাছে কোনোদিনই বোঝা হবি না। তুই বুঝিস না কেন? তুই এখন বড় হয়েছিস। আমি কিচ্ছু বুঝি না, আমি এখানে থাকবো। আমার একা একা ঘুমাতে ভয় লাগে। বোন তখন বলল, তোরে আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, তাহলে চুপচাপ ঘুমাবি। আমি মনে মনে ভাবলাম, ও হয়তো ছোটবেলা থেকে আমার আদরে বড় হয়েছে, তাই এখন আর আমাকে ছাড়া থাকতে চায় না। কিন্তু আমার এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমার ভাই যে দিন দিন এত দুষ্টু হয়ে যাবে তা আমি ভাবতেই পারিনি। আমি একদিন অর্জুনকে দেখলাম স্কুলে একটা মেয়ের সাথে গল্প করছে। আমি ভাবলাম, এই বয়সে ভাইটা মেয়েদেরকে নিয়ে গল্প করে। অর্জুন যখন বাড়িতে ফিরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই মেয়েদের সাথে গল্প করিস কেন? সে বলল, বোন, আমি একটা ইংরেজি ট্রান্সলেশন বুঝি নাই, আর তাই আমার বান্ধবীদের কাছ থেকে ট্রান্সলেশনটা বুঝে নিলাম। অর্জুন আমার সাথে কথাটা মিথ্যা বলেছে। আমি আজ তাকে বললাম, অর্জুন, আজ থেকে আমার রুমে তোর থাকা বন্ধ, কারণ ইদানিং দেখছি তুই কেমন জানি হয়ে গেছিস, তোর নজর ভালো না, আমার রুমে থাকতে পারবি না। তখন সে আমার সাথে রাগ দেখিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার রুমে আর থাকবো না। আমি কিন্তু অর্জুন তা মুখে রাগ দেখিয়ে বলেছিল, আর রাতে এসে আমি শোয়ার আগে খাটের তলায় লুকিয়ে পড়ল, এটা আমি কিছুতেই জানতাম না। আমি অর্জুনকে খুঁজতে লাগলাম, অর্জুন তুই কই গেলি? অর্জুনের রুমে গিয়ে দেখলাম অর্জুন নেই। অর্জুন তো আমার ঘরের খাটের নিচে শুয়ে রইল, তা আমি দেখিনি। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, অর্জুন কোথায়? মা বলল, অর্জুন তো আজ বলে গেল তোর ফুপুর বাড়িতে যাবে, আজ আসবে না। আমি মনে করলাম অর্জুন কি আমার সাথে রাগ করে চলে গেল, কিন্তু বন্ধুরা, অর্জুন যায়নি। অর্জুন আমার রুমে খাটের নিচে শুয়ে আছে। কেন শুয়ে রইল তা জানতে পারবেন, এবং আমার সাথে কি করতে চায় মার কথা শুনে আমি ভাবলাম হয়তো অর্জুন তার ফুপুর বাসায় চলে গেছে, আর তাই আমিও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন অর্জুন খাটের তল থেকে ধীরে ধীরে আমার কাছে বসলো। অনেকক্ষণ দেখলো আমি ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছি। অর্জুন তখন ধীরে ধীরে আমার কাছে বসলো, তারপর আমার পাশে শুয়ে পড়ল। ঠিক তখনই সুকেসের উপর থেকে বিড়াল লাফ দিয়ে টেবিলে পড়তে একটা শব্দ হলো। শব্দটা শুনে আমি লাফ দিয়ে উঠলাম এবং ভয় পেয়ে গেলাম। তখন দেখলাম অর্জুন আমার কাছে শোয়া অবস্থায়। অর্জুন ঘুমের ভান করে শুয়ে রইল। আমি তখন অর্জুনকে বললাম, এই অর্জুন, তুই আমার রুমে কি করে এলি? আমি তো দরজা লক করে ঘুমিয়েছিলাম, তাহলে তুই এখানে কি করে আসলি? আমার তো মাথায় কাজ করছে না, অর্জুনের উদ্দেশ্যটা কি? আমি তা খুঁজে বের করার জন্য আমি অর্জুনকে বললাম, তুই আমার রুমে কি করে আসলি? সে তখন বলল, বোন, তুমি যখন বলেছিলে আজ থেকে আর আমাকে তোমার রুমে থাকতে দেবে না, তখন বুদ্ধি করে আমি তোমার খাটের নিচে আগে থেকেই শুয়েছিলাম, কারণ তোমার রুম আমায় জাদু করে ফেলেছে। তোমার এই রুমটা ছাড়া আমার ঘুম আসে না। এসব বাজে কথা রেখে যা, ঘুমাতে যা তোর রুমে। আমি বললাম, ঠিক আছে। আমার বোনের প্রতি এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো, বোনকে চাই। পরের দিন আমি ভাবলাম, আজ আমার যে কোনো করে বোনের রুমে থাকতেই হবে, আর আমার হিসেবটা সেরে নিতে হবে। আমি আজ সন্ধ্যা হতেই আবার রুমে আগে থেকেই আলমারির পিছনে লুকিয়ে পড়লাম, কারণ এখন আর বোন আমাকে তার রুমে থাকতে দেয় না। বোন বলে আমি নাকি বড় হয়ে গেছি। তাই বোন তখন খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে ঘুমাতে এলো। রাত যখন গভীর হয়ে বোন যখন ঘুমিয়ে পড়ল, আমি আলমারির পিছন থেকে আস্তে করে বেরিয়ে আসলাম। আমি ধীরে ধীরে বোনের খাটে গিয়ে শুয়ে পড়লাম। বোন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এরই মধ্যেই হঠাৎ আমি লক্ষ্য করলাম রুমের জানালা দিয়ে একটা ছেলে পিস্তল হাতে নিয়ে জানালাটা এক ধাক্কায় ভেঙে দিল। তার হাতে অনেক শক্তি ছিল। আমি তখন ঘুমের ভান করে শুয়েছিলাম বোনের পাশে। ছেলেটি এসে বোনকে আঘাত করবে, এই মুহূর্তে আমি তার পিস্তলটা হাতে ধরে ফেলি। তখন ছেলেটি আমায় এক ধাক্কা মারল, আমি বোনের উপরে পড়ে গেলাম। বোন তখন জেগে গেল। ছেলেটি আমাকে তুলে একটা থাপ্পড় মেরে দেওয়ালে ফেলে দিল। আমি তখন একটা পাথরের বল দিয়ে ছেলেটির মাথায় আঘাত করলাম। ছেলেটি তখন দৌড়ে পালিয়ে গেল। ছেলেটি বোনের ক্ষতি করতে ইচ্ছুক ছিল, কিন্তু ভাই হিসেবে আমি বোনকে ছেলেটির হাত থেকে রক্ষা করলাম। আমি মাথায় একটু আঘাত পেলাম। বোন তখন বলল, এটা কেমন করে হলো, আর তুই আজও আমার রুমে?
বোন, তুমি আমাকে অতবাসে সন্দেহ করছো। আমি তোমার ঘরে কেন থাকতে চাইতাম জানো? তোমাকে পাহারা দেওয়ার জন্য। আর তুমি আমাকে ভুল বুঝতে, কিন্তু আমি জানতাম তোমার উপর এমন হামলা হবে, আর তাই তোমাকে রক্ষা করতে আমি এরকম করি। তুমি জায়গা না দেওয়ার সত্ত্বেও আমি লুকিয়ে তোমার রুমে থাকতাম। তার একটাই কারণ, আমি তোমার ক্ষতি হতে দেব না। তোমার যদি আজ কিছু একটা হয়ে যেত, তাহলে আমিও মরে যেতাম। কারণ মায়ের আদর দিয়ে তুমি আমায় বড় করে তুলেছো। আমি তোমাকে ছাড়া কেমন করে থাকি? বোন তখন আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আর বলতে লাগলেন, তুই আমাকে এত ভালোবাসিস, আজ তোর নিজের জীবন বাজি রেখে তোর বোনকে বাঁচাইলি? আমি হাউমাউ করে কান্না করে বললাম, বোন, আমি তোকে কিছুতেই হারাতে দেব না। ওই যেদিন ওই ছেলেটি আমাকে হুমকি দিয়ে বলেছিল তোর বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আর তাই তোর বোন আমাকে থাপ্পড় মেরেছিল, এর প্রতিশোধ আমি তোর বাড়িতে গিয়ে নেব। আর তখন থেকেই আমি তোমার রুমে থাকতে চেয়েছি, কারণ আমি জানতাম ওই ছেলেটি যে কোনো সময় রুমে এসে তোমার ক্ষতি করতে পারে। আর তাই তোমাকে পাহারা দেওয়ার জন্যই আমি তোমার রুমে তোমার বিনা অনুমতিতে থাকতে চেয়েছি। বোন গর্ব করে বলল, প্রতিটা ঘরে ঘরে যেন তোর মতো ভাইয়ের জন্ম হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।